ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে সরকারের পরিণতি ভালো নাও হতে পারে মন্তব্য বিএনপি নেতার। নিবন্ধন স্থগিতাদেশ তুলে নেওয়া ছাড়া ভোটে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, জানালেন ইসি। চরম পর্যায়ে পৌঁছে গেছে বালু ও মাটি দস্যুতা বন্ধে প্রশাসনকে 10 দফা নির্দেশনা, জানালেন পরিবেশ উপদেষ্টা। পদ্মার ন্যায্য হিস্যা বুঝে নিতে কাজ করছে সরকার। এবং ভারতকে এড়িয়ে এয়ার ট্রান্সশিপমেন্টের জন্য প্রস্তুত চট্টগ্রাম বিমানবন্দর। সরকারের অনুমতির অপেক্ষায়। আমদানি নিষেধাজ্ঞায় বেনাপোল দিয়ে কমছে রফতানি। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে সরকারের পরিণতি ভালো নাও হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিকেলে সিলেটে দলের নতুন সদস্য সংগ্রহ, পুরাতন সদস্য নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা তা আদালতের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন। এ সময় ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে চলমান আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেন এই বিএনপি নেতা। আদালতের বিচারের মধ্য দিয়ে নির্ধারিত হবে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য। তারা রাজনীতি করতে পারবে কিনা। পরবর্তী নির্বাচনটা ডিসেম্বরের ভিতরেই, যেটা আপনি ওয়াদা করেছিলেন, দেওয়ার জন্য সুস্পষ্ট রোডম্যাপ প্রদান করবেন। মাননীয় প্রধান উপদেষ্টা, হয়তো আপনার কানে যেতেও পারে, নাও যেতে পারে, গেলে ভালো। আর যদি আপনি কানে না তোলেন তাহলে সবার জন্যই খারাপ। মেয়র হিসাবে আদালত ঘোষিত জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা করুন। অন্যথায় ঢাকার এই আন্দোলনকে কেন্দ্র করে হয়তো আরো বৃহত্তর আন্দোলন করতে হতে পারে। নিবন্ধন স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। সকালে রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে ভোটার তালিকা হালনাগাদ কর্মশালায় যোগ দিয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়ার সময়ে নির্বাচন আয়োজনে কমিশন প্রস্তুত। নির্বাচনের সিস্টেমটাই হচ্ছে রাজনৈতিক দলরা অংশগ্রহণ করবে। কোন রাজনৈতিক দলরা? যারা নির্বাচন কমিশনের সাথে নিবন্ধিত। যেহেতু আপনি যে দলের নাম বললেন সেই দলের নিবন্ধন আপাতত স্থগিত আছে, আর স্থগিত থাকা অবস্থায় যদি নির্বাচন হয় তাহলে স্বাভাবিকভাবে ধরে নেওয়া যাবে যে তাদের অংশগ্রহণের সুযোগটা থাকবে না। সুনামগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে কুফা নদীতে পড়ে গেছে একটি ডাম্প ট্রাক। এতে অন্তত 50টি গ্রামের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে খেয়া নৌকায় বাড়তি ভাড়া গুনে নদী পার হতে হচ্ছে যাত্রীদের। এদিকে সড়ক ও জনপথ বিভাগ সেতু সংস্কারের উদ্যোগ নিলেও বৈরী আবহাওয়ায় তা বাধাগ্রস্ত হচ্ছে। দুমড়ে মুচড়ে যাওয়া ব্রিজে আটকা ডাম্প ট্রাক, তবে প্রাণে বেঁচে গেছেন চালক ও হেলপার। ঘটনার পর থেকেই তারা পলাতক। সোমবার ভোরে বালু বোঝায় একটি ডাম্প ট্রাক বিশম্বরপুরের সজনা সেতুর সংযুক্ত বেইলি ব্রিজ পার হচ্ছিল। হঠাৎই বিকট শব্দে ব্রিজটি ভেঙে কুফা নদীতে পড়ে যায়। এতে বন্ধ হয়ে যায় ফতেহপুর ও বালিজুরি ইউনিয়নের 50টি গ্রামে সরাসরি সড়ক যোগাযোগ। সেতুটি ঝুঁকিপূর্ণ থাকলেও অবাধেই চলছে ভারী যানবাহন। ট্রাক উঠছে, ওঠার পরে মনে হলো এটা লোড নিতে পারছে না। লোড না নিতে পারার কারণে মনে হলেন যে ভেঙে পড়ে গেছে। একটা বড় যানবাহন আইলে সতর্কভাবে এমন কোনো সিগন্যালের কোনো নাই। দুর্ঘটনার পর বাধ্য হয়ে নৌকায় করে নদী পার হতে হচ্ছে যাত্রীদের। এতে সময় লাগছে বেশি, বেড়েছে যাতায়াত খরচও। নৌকা দিয়ে মেঘে ভিজা খুব কষ্ট হইতেছে আমরা। এটাই বাবা আর লাগতো না, নৌকা দেয়া পারি ডাবল ভাড়া দেওয়া লাগতেছে। এদিকে ব্রিজটি মেরামতে 1 সপ্তাহের বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। ট্রাকটা উঠানোর পরে এটা সেট করে দিব, হয়তো 7-10 দিন লাগবে। গেল 3 বছরে ভয়াবহ বন্যায় সজনা সেতুর সংযোগ সড়ক ভেসে যায়। পরে অস্থায়ীভাবে মূল সেতুর পূর্ব ও পশ্চিম প্রান্তে 100 ফুট দীর্ঘ স্টিলের এই বেইলি ব্রিজ নির্মাণ করা হয়। সময় সংবাদ, সুনামগঞ্জ। পদ্মার পানির ন্যায্য হিস্যা বুঝে নিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। যথাসময়ে ফারাক্কা চুক্তি নবায়ন করা হবে। সকালে রাজশাহী 4 ঘাটের বড়াল নদের উৎসমুখ পরিদর্শনে গিয়ে একথা বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
উপদেষ্টা জানান, দেশে বালু ও মাটি দস্যুতা চরম পর্যায়ে পৌঁছে গেছে। এগুলো বন্ধে প্রশাসনকে 10 দফায় স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। প্রমত্তা বড়াল নদের প্রবাহ ফিরিয়ে আনতে ভরাট হয়ে যাওয়া 18 কিলোমিটার পুনঃখনন করা হবে এবং নদীর মুখের স্লুইস গেট অপসারণ করা হবে বলেও জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এইখানে আমার খনন লাগবে না, যেহেতু একটা চুক্তি আছে এবং এই চুক্তির অধীনে কিন্তু একটা টেকনিক্যাল কমিটি দুই দেশের মিলে মাঠ পর্যায়ে প্রতিনিয়তই তথ্য উপাত্ত নিচ্ছে। কাজে একটা এক্সিস্টিং চুক্তি আমরা তো অবশ্যই আশাবাদী যে এটা হয় রিনিউড হবে নতুবা নতুন করে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা তো আমাদের ন্যায্য হিস্সা। এটার ব্যাপারে আমাদের অবশ্যই আমরা আমাদের অধিকারের জায়গা থেকে কথা বলবো। আমরা সমস্ত কাগজপত্র সবকিছু তৈরি করাই হচ্ছে নিয়মিত। ভারতকে এড়িয়ে এয়ার ট্রাক শিপমেন্টের মাধ্যমে ইউরোপ আমেরিকায় ক্রেতার কাছে তৈরি পোশাক পাঠানোর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর। সরকারের অনুমতি পেলে চলতি মাসেই শুরু হবে এয়ার শিপমেন্ট। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের কার্গো ভিলেজের দুটি স্ক্যানার মেশিনে এখন সচল। প্রতিনিয়ত কর্মকর্তারা সেগুলোর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন। খালি করে রাখা হয়েছে 170 এবং 120 মেট্রিক টন পণ্য ধারণ সক্ষমতার দুটি ওয়্যার হাউস। ওয়েট মেশিন সহ প্রয়োজনীয় যন্ত্রপাতিও স্থাপনের কাজ শেষের পথে। দ্বিপাক্ষিক একটা মিটিং হয়েছে সিভিল এভিয়েশনের সঙ্গে। তারা এখানে বড় আকারে শুরু করতে চায়। তারা আমাদের ইনফ্রাস্ট্রাকচার দেখে গিয়েছে এবং তারা আমাদের কিছু পয়েন্ট দিয়েছে। ওই কাজগুলি হওয়ার পর হয়তো বা তারা শুরু করবে। দুটি ইপিজেডের পাশাপাশি নগরীর বিভিন্ন স্থানে 400-র বেশি গার্মেন্টস কারখানা থাকলেও এয়ার শিপমেন্টের ক্ষেত্রে পিছিয়ে ছিল চট্টগ্রাম থেকে আসলে কার্গো এক্সপোর্ট করার জন্য কোনো চট্টগ্রাম বন্দরের কোনো ফ্যাসিলিটি ছিল না, যার ধরুন আমাদের যেগুলো এয়ার শিপমেন্ট করতে হয় সেটা আমরা ঢাকা পাঠাতে হয়। আমরা চাইব চট্টগ্রামে এয়ার শিপমেন্টের ব্যবস্থাটা হোক, যাতে আমরা সহজে এখান থেকে এয়ার শিপমেন্ট করতে পারি। শাহ আমানত বিমানবন্দর থেকে এয়ার শিপমেন্ট চালু করতে 3টি ভাগে চলছে সংস্কার কাজ। কাস্টমস এখন থেকে তাদের এই সামনের ফ্লাইটগুলো হ্যান্ডেল করার জন্য তাদের যেই ম্যান পাওয়ার সক্ষমতা বা প্রয়োজন সেটা তারা এখানে এনশিওর করবে। চলতি বছরের প্রথম 3 মাসে 7,32,000 কেজি এবং 2024 সালে 43,12,000 কেজি কার্গো পণ্য পাঠিয়ে 3,14,00,000 টাকা আয় করেছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। সরকারি নির্দেশনা পেলেই চলতি মাস থেকেই চট্টগ্রাম থেকে শুরু হবে ইউরোপ এবং আমেরিকায় এয়ার শিপমেন্টের মাধ্যমে গার্মেন্টস সামগ্রী প্রেরণ। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ। স্থলবন্দর দিয়ে আমদানি নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে প্রথম দিনেই ভারতে রফতানি পণ্যের ট্রাক নেমে এসেছে অর্ধেকে। ফিরে যাচ্ছে অনেক ট্রাক। বাণিজ্য সহজীকরণ, কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ ব্যবসায়ীদের। স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, সুতা, প্লাস্টিক পণ্য, কাঠের আসবাবপত্র, ফল ও ফল জাতীয় পণ্য আমদানির ওপর ভারতের দেয়া নিষেধাজ্ঞায় কমেছে দেশটিতে পণ্য রপ্তানি। বেনাপোল বন্দর কর্তৃপক্ষের তথ্য, নিষেধাজ্ঞার আগের দিন 17 মে বাংলাদেশ থেকে ভারতে রফতানি হয়েছিল 228 ট্রাক পণ্য। রোববার যা নামে 108 ট্রাকে। আগের যে গার্মেন্টস যেগুলো ছিল, এই গার্মেন্টসগুলো এখন ইন্ডিয়ায় যাচ্ছে, কিন্তু নতুন করে কোনো গার্মেন্টস আর এখন ইন্ডিয়া বলছে আর নেব না। এই অবস্থায় দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক করতে সরকারের কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। বারবার এরকম হঠাৎ যে সিদ্ধান্ত হচ্ছে, এক্ষেত্রে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে একটা বড় ক্ষতি হচ্ছে। এটা শুধু বাংলাদেশের নয়, ভারতেরও ক্ষতি হচ্ছে। এর আগে গেল 8 এপ্রিল বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেয় ভারত। সময় সংবাদ, বেনাপোল। হামলার বিচার না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না কুয়েট শিক্ষকরা। একই সঙ্গে প্রশাসনিক কাজেও সহযোগিতা করবেন না তারা। দুপুরে উপাচার্যের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষকরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকবেন। শিক্ষকদের সঙ্গে একাত্মতা জানিয়ে আগের তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী জড়িতদের বিচারের আওতায় এনে দ্রুত একাডেমিক কার্যক্রম শুরুর দাবি জানিয়েছেন কুয়েটের 19 ব্যাচের শিক্ষার্থীদের একাংশ। অবস্থান কর্মসূচি শুরুর আগে ঢাকার উদ্দেশ্যে ক্যাম্পাস ছাড়েন উপাচার্য। 7 কর্মদিবস আমাদের সময় বেঁধে দেওয়া ছিল। তারপরে 8ম কর্মদিবসে এসে আজকে 12টা পর্যন্ত আবার সময় দেওয়া।
অদ্যবধি আমরা কোনো ব্যবস্থা নেওয়ার দেখিনি। প্রশাসনকে এখানে আমরা নিশ্চুপ থাকতেই দেখছি। শিক্ষকরা যে কর্মসূচি দিয়েছেন এবং শিক্ষকরা যে সিদ্ধান্ত নেবেন আমরা তার উপর পূর্ণ আস্থাশীল। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যে তদন্ত কমিটি হয়েছে আমরা সেই তদন্ত কমিটির প্রতি আস্থাশীল এবং আমরা চাই এই বিচার প্রক্রিয়াটা দ্রুততম সময় শুরু হোক। আমরা চাই একটা সুষ্ঠু বিচার হোক, যাতে স্যারদের মনে ওই অভিযোগটা না থাকে যে আসলে তারা বিচার পায়নি, এবং আমাদের যে অভিযোগগুলো যে 18 তারিখের বিচারটা এটাও যাতে দ্রুত সমাধান হয়ে যায়। চাকসু নির্বাচন ও ফ্যাসিবাদের দোসরদের বিচার সহ 7 দফা দাবিতে বিক্ষোভ করেছেন ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি কাটা পাহাড় হয়ে 0 পয়েন্টে গিয়ে শেষ হয়। এ সময় শতভাগ আবাসন নিশ্চিত, সেশন জট নিরসন সহ 7 দফা দাবি জানান তারা। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতাকর্মীরা। বরিশালে মামলা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। দুপুরে বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। এ সময় জেলা কমিটির আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ জানান, গত 14 মে সংগঠনের সিনিয়র যুগ্ম সদস্য সচিব মারজুক আবদুল্লাহ কোতোয়ালি থানায় হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে 200 জনের বিরুদ্ধে একটি মামলা করেন। এ মামলায় তার ব্যক্তিগত ও এর সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই। অথচ একটি মহল মামলার সঙ্গে সংগঠনকে জড়িয়ে নানা অপপ্রচার চালাচ্ছে। এই অবস্থায় গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। বাংলার সময় আরো থাকছে। 2 মাসের নিষেধাজ্ঞার পর মেঘনা তেঁতুলিয়ায় মিলছে কাঙ্ক্ষিত মাছ। ঋণ নিয়ে দুশ্চিন্তায় ভোলার জেলেরা। বেকার সময়ে সরকারি খাদ্য সহায়তা না পাওয়ার অভিযোগ। নড়াইলে অটোরিকশা চালক আবু রোহান মোল্লা হত্যা মামলায় 2 জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আর একজনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেয়া হয়। সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, 2020 সালের 24 নভেম্বর বিকেলে অটোরিকশা নিয়ে সদর উপজেলার ডাঙ্গা সিঙ্গিয়া গ্রামের বাড়ি থেকে বের হন আবু রোহান মোল্লা। পরদিন তার লাশ বামনহাট এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা করেন নিহতের বাবা। 2021 সালের 30 সেপ্টেম্বর 3 জনের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। কক্সবাজারে গুলিতে একজন আহত হয়েছেন। কোস্টগার্ড বলছে, বন্দুকযুদ্ধে আহত ব্যক্তি মাদক কারবারি। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাদক দ্রব্য, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড জানায়, মাদকের চালান আসছে এমন খবরে ভোরে টেকনাফের তোলাতুলি নৌঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন একটি বোটকে থামার নির্দেশ দিলে কোস্টগার্ডের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক কারবারিরা। আত্মরক্ষার্থে কোস্টগার্ড সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে আহত হন একজন। পরে ঘণ্টাব্যাপী বোটটিকে ধাওয়া করে গুলিবিদ্ধ একজন সহ 4 জনকে আটক করা হয়। নারায়ণগঞ্জে নকশা বহির্ভূতভাবে নির্মাণাধীন 5টি ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে রাজুক। দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার কালুহাজি রোড ও ধনুহাজি রোডের 4টি স্থানে রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় 4টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বিদ্যুতের মিটার জব্দ করা হয়। আর একটি বহুতল ভবনের নকশা বহির্ভূত বর্ধিত অংশ ভেঙে অপসারণ সহ মালিককে 2 লাখ টাকা জরিমানা করা হয়। পরে রাজুকের নকশা অনুযায়ী নির্মাণ কাজ করার মর্মে ভবনগুলোর মালিকদের কাছ থেকে মুচলেকা নেয় ভ্রাম্যমাণ আদালত। শরীয়তপুরে সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা 15টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সকালে ধানুকা স্টেডিয়াম থেকে কোর্টের মোড় এলাকায় চলে এই অভিযান। এ সময় নোটিশ দেওয়ার পরও স্থাপনা সরিয়ে না নেওয়ায় 15টি অবৈধ স্থাপনা গুনিয়ে দেয় সড়ক বিভাগ ও জেলা প্রশাসন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 3টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কারখানা সহ 3 শতাধিক অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। দুপুরে সদর উপজেলার জালকুঁড়ি, তালতলা ও আমতলা এলাকার 3টি স্থানে এই অভিযান চালানো হয়। এ সময় তিতাসের আবাসিক লাইনের সংযোগস্থল থেকে 2টি ওয়াশিং কারখানা ও একটি মেটাল ফার্নিচার কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ঈদুল আজহাকে সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত পিরোজপুরের খামারিরা। আর কয়েকদিন পরেই কোরবানির পশুর হাটে বিক্রির জন্য
নেওয়া হবে প্রাণীগুলোকে। খামারিরা বলছেন, গোখাদ্যের মূল্যবৃদ্ধির কারণে বেড়েছে লালন পালনের খরচ। প্রাণী সম্পদ বিভাগ বলছে, জেলায় পশুপালনে ক্ষতিকারক হরমোন প্রয়োগ প্রায় বন্ধ হয়েছে। জিয়াউল হকের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। প্রখর রোদের তাপ থেকে বাঁচতে ও পরিচ্ছন্নতায় মোটরের পানি দিয়ে গোসল করানো হচ্ছে গবাদি পশুর। ঈদুল আজহা উপলক্ষে পিরোজপুরের পশু হৃষ্টপুষ্ট করছেন খামারিরা। আর কয়েকদিন পরই কোরবানির পশুর হাটে বিক্রির জন্য নেওয়া হবে প্রাণীগুলোকে। ছোট থেকে বড় সব আকারের পশু প্রস্তুত করা হচ্ছে। খামারিরা বলছেন, গোখাদ্যের মূল্য বৃদ্ধির কারণে বেড়েছে লালন পালনের খরচ। পশুর দাম কমে গেলে লোকসানের আশঙ্কা তাদের। এবার কোরবানির জন্য আমরা প্রস্তুত করছি 100 ষাঁড় গরু, তবে তারা এগুলো কোয়ালিটি 500 কেজি লাইভ ওয়েট 500 কেজি নিচে নাই। মেডিসিন খাওয়ার কোনো গরু নাই, শুধু আমাদের গম ভুসি, ধানের কুড়া, ডালের ছোলা, সয়াবিন ছোলা এই, এবং আমাদের পাশে কাঁচা ঘাস আছে। মোটা তাজা করার জন্য কোনো ইনজেকশন দেওয়া হয় না, কোনো কেমিক্যাল খাওয়ানো হয় না। প্রাণী সম্পদ বিভাগ বলছে, জেলায় পশু লালন পালনে ক্ষতিকারক হরমোন প্রয়োগ প্রায় বন্ধ রয়েছে। তারপরও নিয়মিত মনিটরিং চলছে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এরকম হরমোন অথবা আমাদের স্টেরয়েড ব্যবহার আমরা সম্পূর্ণরূপে মোটামুটি নিবৃত্ত করতে পেরেছি বলে আমরা আশা করি। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে এবছর পিরোজপুরে কোরবানির জন্য চাহিদা রয়েছে 40,000 পশু। এর বিপরীতে প্রস্তুত করা হয়েছে 46,000। সময় সংবাদ, পিরোজপুর। ভোলার নদীতে 2 মাসের নিষেধাজ্ঞা কেটে গেলেও মিলছে না কাঙ্ক্ষিত মাছ। এতে টানা লোকসান ও ঋণের বোঝায় বিপাকের জেলেরা। অভিযোগ উঠেছে, নিষেধাজ্ঞা কালে সরকারি খাদ্য সহায়তা সঠিকভাবে বিতরণ না করা নিয়ে। মৎস্য বিভাগ বলছে, চলমান বৈরী আবহাওয়ার কারণে নদীতে মাছ মিলছে না, তবে শিগগিরই খাদ্য সহায়তা বিতরণের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। উৎপল দেবনাথের ছবিতে নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট। মেঘনার তীরে ঘাটে বাঁধা ট্রলার, অনেক জেলে অলস সময় কাটাচ্ছেন, কেননা নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। বিকল্প কর্মসংস্থান না থাকায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে তাদের। 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 2 মাস ঝাটকা সংরক্ষণের নিষেধাজ্ঞার কারণে নদীতে নামতে পারেনি ভোলার জেলেরা। তারা জানান, 1 মে থেকে মাছ ধরার জন্য মেঘনা ও তেঁতুলিয়া নদী উন্মুক্ত হলেও জালে মাছ মিলছে না। টানা লোকসান ও ঋণের বোঝায় বিপাকে তারা। অভিযোগ উঠেছে, নিষেধাজ্ঞাকালে সরকারি খাদ্য সহায়তা সঠিকভাবে বিতরণ না করা নিয়ে। নদীর অবস্থা খারাপ, আমাদের অবস্থা খুবই খারাপ যাইতেছে। নদীর অবস্থার থেকে আমরা বেশি ভালো নাই। জাল করছি, নৌকায় পিছনে ইনভেস্ট করছি, কিন্তু আমরা দেনি হইতেছি, কিন্তু বিনিময়ে আমরা কিছু পাইতেছি না এখনো। সরকারে যাই দেয়, চাল টাল যাই দেয়, আমাদের নেতা বুয়েরা খেয়ালায় 80 কেজি আইলে 30 কেজি পাবলিকে করে দেয়, আর 40 কেজি ওরা খেয়ালায়। সরকারিভাবে যে বরাদ্দটা যদি ইতিমধ্যে দ্রুতভাবে জেলেদের মধ্যে বিতরণ করত, তো জেলেদের অনেক উপকার হতো। মৎস্য বিভাগ বলছে, চলমান বৈরী আবহাওয়ার কারণে নদীতে মাছ মিলছে না, তবে শীঘ্রই খাদ্য সহায়তা বিতরণের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। এপ্রিল এবং মে সেটার জন্য অলরেডি 7,154 মেট্রিক টন বরাদ্দ এসেছে। এটা অলরেডি উপজেলা পর্যায়ে ডিস্ট্রিবিউশন হয়েছে। খুব শীঘ্রই সকল জেলেদের কাছে এই চালটা পৌঁছে যাবে। মৎস্য বিভাগের তথ্য মতে, ভোলায় সরকারি খাদ্য সহায়তার তালিকায় আছেন 89,600 জন জেলে। নাসিরউদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে সরকারের পরিণতি ভালো নাও হতে পারে মন্তব্য বিএনপি নেতা সালাউদ্দিনের। নিবন্ধন স্থগিতাদেশ তুলে নেওয়া ছাড়া ভোটে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, জানালেন ইসি। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়।